সমস্ত স্বর্ণদূতের সাথে উৎসব মঙ্গল উল্লাসে ধ্বনিত করে তোমার এই প্রশংসা গান। ধর্মীয় আচার আনুষ্ঠানিকতায় উদযাপিত হচ্ছে খ্রিস্ট ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব বড়দিন। গির্জায় গির্জায় বিশেষ প্রার্থনা, শান্তি ও কল্যাণ কামনা। প্রথমত বিশ্ব শান্তি চাই, কারণ যীশু খ্রিস্ট শান্তি রাজ, তিনি শান্তি দিতেই পৃথিবীতে এসেছিলেন। সারা বছর যে ভালো ছিলাম, আগামী বছরও যেন এভাবে আমরা যেন ভালো থাকতে পারি। গির্জায় আসছি, অনেক আনন্দ করতেছি। চাঁদপুরে 7 মার্ডারে চেতনানাশক ব্যবহারের ইঙ্গিত, হত্যার আগে অজ্ঞান করা হয় শ্রমিকদের। ডাকাতির বিষয়টিকে সামনে রেখেই চলছে তদন্ত। প্রত্যেককেই চেতনানাশক প্রয়োগ করে বা খাবারের সাথে ঘুমের ঔষধ প্রয়োগ করে অজ্ঞান করে ঘটনাটা ঘটেছে। না হলে একজনকে হত্যা করা হলে পাশের রুম টের পাবে না, পাশের রুম থেকে কেউ আসবে না, এরকমটি হওয়ার কথা নয়। মালামাল চুরি করতে কাভার্ড ভ্যানে গোপন পথ, চালক হেলপারের সহায়তায় সুকৌশলে সরানো হয় বিপুল পণ্য। তদন্তে নেমে চক্রের 4 সদস্যকে গ্রেফতার করল পিবিআই। যিশুর জন্মদিনে আনন্দ ছড়িয়ে পড়ুক সবার হৃদয়, এই প্রত্যাশা নিয়ে ভোরের শীতকে উপেক্ষা করে জড়ো হয়েছেন খ্রিস্ট ধর্মাবলম্বীরা। মারামারি, হানাহানি, যুদ্ধ সংঘাত বিরত রেখে বিশ্বের শান্তি প্রতিষ্ঠার কথা বলেন তেজগাঁও হলি রোজারির চার্চের প্রধান যাজক ফাদার জয়ন্ত এস গোমেজ। সকাল থেকেই রাজধানীর হলি রোজারি চার্চে শুরু হয় উপাসনা। স্তুতি বাক্যের পর ঈশ্বর বন্দনা ও ক্রিসমাস ক্যারলে যোগ দেন সবাই। শীতের কারণে সকালে উপস্থিতি কিছুটা কম থাকলেও সময়ের সাথে বাড়তে থাকে ভিড়। যাজক বলেন, দেশের সব মানুষ যেন শান্তিতে থাকে সেজন্য প্রার্থনা করা হয়েছে। রাজনৈতিক অস্থিরতা কাটিয়ে দেশে যেন শান্তি প্রতিষ্ঠা হয় সেটিও উঠে এসেছে প্রার্থনায়। আগামীতে যারা সরকার গঠন করবে তারা যেন দেশবাসীর কল্যাণে কাজ করে সেটাও সবার প্রত্যাশা। দেশের প্রত্যেকে যেন নির্বিঘ্নে নিজ নিজ ধর্ম পালন করতে পারেন সে আশা ব্যক্ত করেন ফাদার জয়ন্ত এস গোমেজ। ভালো থাকি সবাই মিলে, সবার জন্য প্রার্থনা করবো আল্লাহর যিশুর কাছে। ছোটবেলায় যেমন আমরা আত্মীয় স্বজনকে পেয়েছি, এবার হয়তো তারা নেই, তারা যেন ভালো থাকতে পারে আর স্বর্গে যেন থাকতে পারে। যীশু খ্রিস্ট শান্তি রাজ, তিনি শান্তি দিতেই পৃথিবীতে এসেছিলেন এবং তার কাছে আজকে আমরা প্রার্থনা করেছি যেন তিনি আমাদের এই জগৎ সংসারে যারা নেতৃত্ব দিচ্ছেন সবার মধ্যে যেন সেই সদিচ্ছা জাগ্রত হয়। নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আজ বিশ্বজুড়ে পালিত হচ্ছে খ্রিস্ট ধর্মের সবচেয়ে বড় উৎসব ক্রিসমাস। মধ্যরাত থেকেই শুরু হয় উদযাপন। ক্রিসমাস ইভে গির্জায় গির্জায় হয় বিশেষ প্রার্থনা। রীতি অনুযায়ী দিনের প্রথম প্রহরে বড়দিনের মূল আয়োজনের সূচনা হয় যিশুর জন্মস্থান বেথলেহেমে। মঙ্গলবার নেটিভিটি চার্চে লাতিন ধর্মগুরু পিয়ের বাতিস্তা পিজ্জাবেলার নেতৃত্বে হয় ক্রিসমাস ইভের বিশেষ প্রার্থনা। ভ্যাটিকানের সেন্ট পিটার্স স্কোয়ারে পোপ ফ্রান্সিসের নেতৃত্বে ধর্মীয় আয়োজনে যোগ দেন বিশ্বের বিভিন্ন দেশের মানুষ। 5 বছর পর ক্রিসমাস প্রার্থনার আয়োজন চলছে প্যারিসের নটরডেম ক্যাথেড্রালেও। যুদ্ধবিধ্বস্ত গাজা সিরিয়ায় বড়দিনের প্রার্থনায় সামিল হন খ্রিস্ট ধর্ম অনুসারীরা। এছাড়া ইউরোপ, আমেরিকা সহ বিশ্বের বিভিন্ন প্রান্তে ক্রিসমাস উদযাপনে চলছে নানা আয়োজন। বড়দিনের খবরাখবর জানতে পাবনায় যেতে চাই, সেখানে আছেন আমাদের সহকর্মী কলিট তালুকদার। কলিট, কি কি আয়োজন দেখছেন গির্জাগুলোতে, সার্বিক পরিস্থিতি জানতে চাই। সোহার, আমি এই মুহূর্তে রয়েছি পাবনা ব্যাপটিস্ট চার্চে, যেখানে বড়দিনের বিশেষ প্রার্থনা শুরু হয়েছে সকাল 9টায়। আমি যদি দেখাই, সেই প্রার্থনা পরিচালনা করছেন পাস্টর ইসাক সর্দার। এই মুহূর্তে চলছে সেই সঙ্গীত, সেই ধর্মীয় সঙ্গীত, তারা যেটাকে ধর্মীয় ভাষায় বলা হয় কীর্তন। সেই কীর্তনের মধ্য দিয়ে সেই প্রভু যীশু খ্রিস্ট সেই আগুনে বার্তা আসলে নিজেকে তারা
প্রচার করছেন। এছাড়াও এই বিশেষ প্রার্থনা শেষে অনুষ্ঠিত হবে বড়দিনের বিশেষ কেক কাটা, যেটি যিশুর জন্মদিন উপলক্ষে সেই কেক কাটা হবে। এবং কেক কাটার পরে রয়েছে পিঠা পর্ব ছাড়াও রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান সহ দিনব্যাপী পাবনা ব্যাপটিস্ট চার্চ নানা কর্মসূচির মধ্য দিয়ে আসলে দিনটি উদযাপন করবে। এছাড়াও পাবনার চাটমোহর আটঘরিয়াতেও কিন্তু বড়দিন উদযাপিত হচ্ছে। সেখানে রাত 12টায় বড়দিনের বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে এবং পাবনা ব্যাপটিস্ট চার্চে এই মুহূর্তে বড়দিনের বিশেষ প্রার্থনা পরিচালনা করছে পাবনা ব্যাপটিস্ট চার্চের যাজক ইসাক সরকার। এবং এর আগে গতকালকে ছিল নগর কীর্তন। এইভাবেই আসলে বড়দিনটি উদযাপন করছে খ্রিস্টান সম্প্রদায়ের লোকেরা। কলির ধন্যবাদ আপনাকে। এবারে সিলেটে উদযাপনের খবরাখবর জানবো, সহকর্মী নাবিল হোসেন যুক্ত আছেন আমাদের সঙ্গে। নাবিল, কেমন দেখছেন প্রার্থনা, স্তুতি গান বা অন্যান্য আনুষ্ঠানিকতা? সার্বিক নিরাপত্তার বিষয়টিও জানতে চাই। সোহার, আসলে সিলেটের প্রেসবিটারিয়ান চার্চেই বড়দিনের যে মূল আনুষ্ঠানিকতা, অর্থাৎ সবচেয়ে বেশি উৎসবমুখর পরিবেশে সিলেটে যেখানে পালিত হয় সেটি হচ্ছে যে প্রেসবিটারিয়ান চার্চ। আমরা এই মুহূর্তে সেখানেই আছি এবং আমরা এখানে এসে যেমনটা দেখতে পেয়েছি যে ক্রিসমাসকে সামনে রেখে আসলে এই যে পুরো যে আসলে চার্চ প্রাঙ্গণ সেটিকে নানাভাবে সাজানো হয়েছে। আর আনুষ্ঠানিকতা কথা যদি বলি তাহলে মূলত এই মুহূর্তে যে ধর্মীয় যে গান, সেই গানগুলো পরিবেশিত হচ্ছে এবং সকাল 10:30টায় বড়দিনের যে মূল যে প্রার্থনা সেটি আসলে অনুষ্ঠিত হবে। এবং সেই প্রার্থনা কেন্দ্র করে আমরা দেখেছি যে ইতিমধ্যে খ্রিস্টান ধর্মাবলম্বী যারা আছেন তারা এসে উপস্থিত হয়েছেন এবং খ্রিস্টান ধর্মাবলম্বীদের পাশাপাশি বিভিন্ন ধর্মের মানুষ, শ্রেণী পেশার মানুষও আসলে প্রতি বছরের মতো এবারও এখানে এসে উপস্থিত হয়েছেন। এছাড়া আনুষ্ঠানিকতা বলতে যদি একটু বলি তাহলে প্রার্থনার পরপরই মূলত এই যে চার্চ প্রাঙ্গণ সেখানে আসলে সকল শ্রেণী পেশার ধর্মের মানুষকে নিয়ে প্রতি বছরের মতো এবারও কেক কাটা হবে এবং সেই কেক পরবর্তীতে এই যে চার্চ প্রাঙ্গণে যারা উপস্থিত থাকবেন প্রত্যেকের মধ্যে আসলে বিতরণ করা হবে। এর পাশাপাশি এই প্রেসবিটারিয়ান চার্চের পাশাপাশি নগরীর যে অন্যান্য চার্চগুলো আছে সেখানেও আমরা দেখেছি যে অনেকটা উৎসবমুখর পরিবেশেই এই যে সেটি পালিত হচ্ছে বড়দিন। এবং নিশ্চয়ই ক্যামেরার মাধ্যমে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আসলে প্রার্থনার জন্য চার্চের ভেতরে এসে অনেকে উপস্থিত হয়েছেন এবং এই মুহূর্তে মূলত যারা খ্রিস্টান ধর্মাবলম্বীরা আছেন তারা এখানে তাদের যে ধর্মীয় সঙ্গীত সেটি আসলে এখানে পরিবেশিত হচ্ছে। এবং এই চার্চে যিনি ফাদার রয়েছেন ডিকন নিজুং সাংমা, তিনি আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে বিশ্বের শান্তি সমৃদ্ধি কামনায় মূলত তারা প্রার্থনা করছেন এবং পাশাপাশি বাংলাদেশে যে রাজনৈতিক অস্থিরতা চলছে সেই অস্থিরতা কাটিয়ে বাংলাদেশ যাতে শান্তিতে আসলে বাংলাদেশ চলতে পারে, সকল ধর্মের মানুষ, সকল মতের মানুষ তার নিজ নিজ ধর্ম যাতে এখানে শান্তিপূর্ণ উৎসবমুখর পরিবেশে পালন করতে পারেন, সেটি হচ্ছে তাদের এই বড়দিনের চাওয়া মূল প্রার্থনা। সোহার। নাবিল, ধন্যবাদ আপনাকে। চাঁদপুরে 7 মার্ডারে চেতনানাশক ব্যবহারের ইঙ্গিত পাওয়া গেছে। পুলিশের ধারণা হত্যার আগে শ্রমিকদের অজ্ঞান করে নেওয়া হয়। এখন পর্যন্ত ডাকাতির বিষয়টিকে সামনে রেখেই চলছে তদন্ত। চাঁদপুরে 7 মার্ডারের মোটিভ সম্পর্কে জানার চেষ্টা করেছেন তাজনুর ইসলাম, ছবি তুলেছেন মাহমুদুর রহমান জয়। সাধারণত কোনো জাহাজে একসঙ্গে সবার ঘুমাতে যাওয়ার কথা নয়, তবে এমভি আল বাখেরা লাইটার জাহাজে খুন হওয়া 7 জনই ছিল গভীর ঘুমে অচেতন। সুরতহাল দেখে পুলিশের ধারণা চেতনানাশক দিয়ে নিস্তেজ করা হয়েছিল সবাইকে, এরপর করা হয়েছে হত্যা। একটি দুটি নয়, 7 জন মানুষকে পৈশাচিক কায়দায় গলা কেটে হত্যা। চাঁদপুরের হাইমচরের মাঝের চর এলাকায় এমভি আল বাখেরার এই ঘটনায় প্রাণে রক্ষা পেয়েছেন কেবল একজন, যদিও শ্বাসনালীতে আঘাত লাগায় তার অবস্থাও আশঙ্কাজনক। কি কারণে এই হত্যাকাণ্ড? ডাকাতি না পূর্বশত্রুতা? মূলত এই দুটি কারণেই আলোচনায় আসছে ঘুরে ফিরে। তবে ন্যাক্কারজনক এই ঘটনা যে পরিকল্পিত, এই ব্যাপারে একমত প্রায় সবাই। আমরা নদীতে চাকরি করি, জাহাজেই চাকরি করি। আমাকে অনেক সময় ডাকাতি ধরে 2টা শট মারে, 2টি বাড়ি মারে, ডাকাতি কাছাই কুচুর নিয়ে যায়। আর এ তো অন্যরকম একটা দৃশ্য দেখলাম। বেরিন জগতে আমরা এই কথাটা কখনোই শুনি নাই যে ডাইরেক্ট জবাই দিয়ে ফেলাইছে। এটা আমাদের কাছে মনে হয় যে ব্যক্তিগত কোনো
শত্রুতা। মালিকদের সাথে স্টাফদের সাথে হয়তো সম্পর্ক খারাপ ছিল বা দেনা পাওনা যে কোনো একটা বিষয় হয়েছে, যে কারণে ওদেরকে এই সিস্টেমটা করে দেওয়া। জাহাজে যার যার রুমে ঘুমিয়েছিলেন নিহত সবাই। মস্তক ছাড়া আর কোথাও আঘাতের কোনো চিহ্ন মেলেনি। ডাকাতির সঙ্গে এ ঘটনা মেলানো যায় না বলে মনে করেন নৌ পুলিশের এই কর্মকর্তা। প্রত্যেককেই চেতনানাশক প্রয়োগ করে বা খাবারের সাথে ঘুমের ঔষধ প্রয়োগ করে অজ্ঞান করে ঘটনাটা ঘটেছে। না হলে একজনকে হত্যা করা হলে পাশের রুম টের পাবে না, পাশের রুম থেকে কেউ আসবে না, এরকমটি হওয়ার কথা নয়। এবং প্রত্যেকেই শুয়ে আছেন এবং তাদের মাথায় ধারালো অস্ত্র বা ঘাড়ে ধারালো অস্ত্র দ্বারা আঘাত করা হয়েছে। শরীরের অন্য কোথাও কোনো আঘাত নেই। যদিও ডিসি বলছেন নৌপথের এই রুটে প্রায়ই ঘটে ডাকাতি ছিনতাইয়ের মতো ঘটনা। কয়েকদিন আগেও মাঝের চর থেকে মিলেছিল এমন খবর। এবারও তাই হতে পারে এমনটি ধারণা জেলা প্রশাসকের। মোটিভ অনুযায়ী আমাদের কাছে যেটা মনে হয়েছে যে নদীপথে প্রায় সময় ডাকাতি হয়, আর যেহেতু জাহাজটাতে আমাদের শার্ট ছিল, শার্টটাও খুব মূল্যবান জিনিস, সুতরাং চুরি এবং ডাকাতি এরকমটাই কিছু হতে পারে। আমাদের কাছে এরকমটাই মনে হয়েছে। ডিসিএসপির ধারণা ভিন্ন হলেও একটা জায়গায় তারা একমত, তদন্তে হত্যার কারণ ও অপরাধী বেরিয়ে আসবে বলে আশা তাদের। আসলে এটাকে আমরা স্রেফ একটা ডাকাতি বা চুরি কেস ধরেই আমরা আগাচ্ছি আর কি। যদি আমাদের তদন্তে ভিন্ন কিছু আসে আপনারা নিশ্চয়ই জানতে পারবেন। তো আমার মনে হয় যে এই ঘটনাটার পরে আমরা আমাদের নিরাপত্তা যে বেষ্টনীটা আছে, আমাদের যে টহলটা আছে, সেটাকে আমরা বৃদ্ধি করব। এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। এটা নদীতে ঘটেছে, কিন্তু এই জন্য নৌপথকে কোনোভাবেই অনিরাপদ বলা যাবে না। এটা যিনি হত্যাকারী ছিলেন, আমার বিশ্বাস তিনি জাহাজে যে নাবিকরা ছিলেন তাদের সাথেই একত্রেই ছিলেন। নির্মম বর্বর এমন ঘটনা এক জীবনে দেখেনি শোনেনি চাঁদপুরের কেউ। সবাই জানলো প্রথমবার, আর তাতেই নৌপথে চলাচল করা মানুষের মাঝে আতঙ্ক বেড়েছে বেশ। অবশ্যই পরিকল্পিত একটা ঘটনা। তাছাড়া একটা লঞ্চে 7-8 জন স্টাফ আছে, সবকে মেরে ফেলছে। এটা অবশ্যই পরিকল্পনা একটা। যে মারলে একজনের মারবো বা একজনের কোপ দেবো, দুইজনের কোপ দেবো, কোপ দিয়ে ভয় ভিত্তি দেয়া যে টাকা পয়সা নেবে বা মোবাইল টোবাইল নেবে, এরম তো কিছু না। এরম হইলে একজন দুইজনের মারতে পারে, সবাইরে পিটাইতে পারে, সবাইরে তো পরিকল্পনা ছাড়া এটা মারতে পারে না। চাঁদপুরের এই নৌরুট দেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নৌরুট, যেখানে দিনরাত মিলিয়ে শত শত নৌযান চলাচল করে। তবে হাইমচরের 7 মার্ডারের ঘটনার পর অনেকখানি আতঙ্ক বেড়েছে নৌ শ্রমিকদের মাঝে। এরই মধ্যে হত্যার মোটিভ নিয়েও তৈরি হয়েছে নানা রকম বিতর্ক। তবে সব তর্ক বিতর্ক ছাপিয়ে এখন সবার একটাই প্রত্যাশা, এই ঘটনার সঠিক তদন্ত আর বিচার। তাজনুর ইসলাম, যমুনা নিউজ, চাঁদপুর। চলন্ত কাভার্ড ভ্যান থেকে অভিনব কৌশলে পণ্য চুরি করা সংঘবদ্ধ চক্রের 4 সদস্য ধরা পড়ল চট্টগ্রামে। তারা দক্ষ এবং প্রশিক্ষিত। চুরিতে সহায়তা করে কাভার্ড ভ্যানের চালক ও হেল্পার। গ্রেফতারের পর চাঞ্চল্যকর সব তথ্য দিয়েছে পিবিআইকে। কাভার্ড ভ্যানের ভেতর গোপন পথ, যেখান দিয়ে সুকৌশলে সরিয়ে ফেলা হয় ভেতরে থাকা 3 হুইলারের 184টি টায়ার। চুরির পর সেসব চোরাই পণ্য বিক্রির জন্য ফেসবুকে বিজ্ঞাপন আকারে পোস্ট দেয় চোর চক্র। ক্রেতা সেজে সেসব পণ্য কিনতে যায় পিবিআইয়ের একটি টিম। এরপর হাতে নাতে ধরে চোর চক্রের 4 সদস্যকে। চট্টগ্রামের সীতাকুণ্ডে অভিনব পদ্ধতিতে এই চুরির ঘটনায় গত 16 ডিসেম্বর থানায় মামলা করে আমদানিকারক প্রতিষ্ঠান। ছায়া তদন্তে নেমে অভিনব এই কৌশল জানতে পারে পিবিআই। পোস্ট করেছিল মাল বিক্রি হবে, চাকা আর কি, ইজি বাইকের চাকা। তখন যখন কিনতে যায় সেই নাম্বারে যোগাযোগ করে। তারা 3 লাখের মতো টাকা অ্যাডভান্স দেওয়ার পরে তারা তাদের গোডাউনে নিয়ে মাল হস্তান্তরের সময় বিষয়টা ফাইন্ড আউট হয়, ধরা পড়ে। চোর চক্রের সদস্যদের দাবি, কাভার্ড ভ্যানের নিচ দিয়ে বিশেষ কায়দায় ভেতরে প্রবেশের পথ তৈরি করে রাখে চালক ও হেল্পার। বন্দরে পণ্য আনা নেওয়ার সময় এক ফাঁকে সেই পথ ধরে ঢুকে পণ্য সরিয়ে ফেলা হয়। এ চক্রে আছে আরও বেশ কয়েকজন সদস্য। মাঝখানে ওই যে মানে প্রবেশদ্বারটা তারা রাখে আর কি। সব কাভার্ড ভ্যানে এই সুযোগ নাই। কাভার্ড ভ্যানের সাথে কাভার্ড ভ্যানের ড্রাইভার, হেল্পার এবং যে একটা চোর চক্র, এটা একটা বিশাল সিন্ডিকেট, তারা সবাই এটার সাথে জড়িত। আল আমিন শিকদার, যমুনা নিউজ, চট্টগ্রাম। ভরা মৌসুমে পর্যটকের কোলাহলে মুখর কক্সবাজার। দেশি বিদেশি পর্যটক আকর্ষণে শহরে সাম্প্রতিক সংযোজন এবং অভিনবত্ব
নজর কাটছে সবার। সমুদ্র সৈকতের সৌন্দর্য উপভোগের পাশাপাশি পর্যটকদের সময় কাটানোর সুযোগ করে দিতে ব্যতিক্রমী নানা আয়োজন পুরো শহরে এনে দিয়েছে ভিন্ন মাত্রা। এই আবহ ধরে রেখে পরিকল্পিত উদ্যোগের তাগিদ পর্যটন সংশ্লিষ্ট সবার। পর্যটন নগরী কক্সবাজারে এখন ভ্রমণ পিপাসুদের ঢল। সমুদ্র পাড়ে সন্ধ্যা নামার দৃশ্য ধারণে পশ্চিমমুখী হাজার হাজার চোখ। সূর্য বিদায়ের পর বাকি সময় কিভাবে কাটছে শত শত মাইল পাড়ে দিয়ে যাওয়া পর্যটকদের। হোটেল মোটেলে গল্প আড্ডা বারবিকিউর বাইরেও জমছে শেষ ডিসেম্বরের আনন্দ আয়োজন। বিদেশে প্রচলন বেশি থাকলেও এখানকার পর্যটক কেন্দ্রিক শহরে কিছুটা নতুন ধারণা এটি। সন্ধ্যা নামার পর সাগর পাড়ের হোটেল, রিসোর্ট, রেস্টুরেন্টে বা নির্দিষ্ট জোনে চলে সুর সঙ্গীতের আয়োজন। লাইভ মিউজিক শোনার জন্য ফ্যামিলিকে নিয়ে ভালো লাগছে এই জন্য আর কি। এখানে মেইনলি আসে লাইভ মিউজিকের জন্য, কারণ আমাদের একটু লাইভ মিউজিক পছন্দ। কক্সবাজার ইজ আওয়ার ওয়ান অফ দ্য মোস্ট অ্যামেজিং প্লেস, মোস্ট টুরিস্টিক প্লেস। বিচগুলা যদি আরেকটু লার্জের দিকে লাইটিং করানো যায়, সেক্ষেত্রে মনে হয় আমরা আরো একটু বেশি এনজয় করতে পারি। কক্সবাজারে বিদেশি পর্যটক না আসার যে হতাশা, তাতে কিছুটা আশা জাগানিয়া বার্তা দিচ্ছে এসব আয়োজন। First time that I have seen this kind of live musical show and I just enjoy it. Enjoying it live. We like the guitarist and the singer too. So there is a live music, that's why we came here. We are enjoying. কম বেশি সারা বছরই পর্যটক থাকে কক্সবাজারে। দিনভর সমুদ্র সৈকতই একমাত্র ভরসা। কিছুদিন আগেও সন্ধ্যার পর কিছু করার থাকতো না পর্যটকদের। নতুন সংযোজন, ফুডকোর্ট, লাইভ মিউজিক, বৈচিত্র্যময় খাবারের কারণে এসেছে অভিনবত্ব। এইখানে ওই যে বারবিকিউ বিভিন্ন আইটেম হয়। এখানে খাবারটা অনেক ভালো লেগেছে। আমি চাই এখানে প্রত্যেক দিন খেতে। নানু আসছে, মামা আসছে, মা আসছে আর পর্যটক নির্ভর ছোট বড় দোকানপাটও প্রচুর। রাতে কেউ ছুটছেন সেখানে, কেউ বা রাতের সমুদ্রের সৌন্দর্য উপভোগে। রাতে তো ঢেউয়ের যে গর্জন, সেটা তো আমরা দিনের বেলা পাই না, রাতের বেলা অনেক ভালো উপভোগ করতে পারি। তারপর একটা ঢেউ মনে হচ্ছে কেউ এটা এঁকে দিচ্ছে, একটার পর একটা যেভাবে আসতেছে। একটু দামটা বেশি নেয়, কিন্তু তারপরও আমরা মনে করি যে কিছু অরিজিনাল জিনিস পাওয়ার জন্য আমরা এখান থেকেই কিনি। সারাদিন ভালোই কাটছে, বিকালে বিচে ছিলাম, তারপর রেস্ট করে সন্ধ্যায় আসলাম মার্কেটে। প্রচলিত আছে পর্যটন শহর কখনো ঘুমায় না। কক্সবাজারকেও তেমন রূপ দিতে পরিকল্পিত উদ্যোগ গ্রহণের তাগিদ খাত সংশ্লিষ্টদের। একজন পর্যটক কি চায় সেটা যদি আমরা যতদিন উপলব্ধি করতে পারবো না, সুশৃঙ্খল পরিকল্পনা তৈরি করতে পারবো না, ততদিন পর্যন্ত আমাদের কক্সবাজারের পর্যটকরা তার সঠিক সেবা পাবে না। অ্যামিউজমেন্ট জোন হিসেবে আমরা গড়ে তুলতে পারি। ফলশ্রুতিতে হবে কি, সেক্ষেত্রে যে টুরিস্টদের আগমন যেমন বাড়বে, রেভিনিউ জেনারেটটাও কিন্তু বেড়ে যাবে। মামুন রশিদ অভি, যমুনা নিউজ। হঠাৎ বিস্ফোরণে মাঝ সমুদ্রে ডুবে গেছে রাশিয়ার একটি পণ্যবাহী জাহাজ। নিখোঁজ 2 নাবিক। 12 দিন আগে সেন্ট পিটার্সবার্গ থেকে রওনা দেয় উর্সা মেজর নামের পণ্যবাহী জাহাজটি। ভূমধ্যসাগরে স্পেন ও আলজেরিয়ার মাঝামাঝি এলাকায় পৌঁছালে ইঞ্জিন রুমে ঘটে বিস্ফোরণ। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে 16 জন ক্রু ছিলেন জাহাজটিতে। 14 জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। তাদের স্প্যানিশ বন্দর কার্তাগেনায় নেওয়া হয়েছে। Что видит, подскажите. দখলকৃত পশ্চিম তীরে বেড়ে চলেছে ইসরায়েলি বাহিনীর আগ্রাসন। তুলকারেম ও নুরশাম শরণার্থী শিবিরে হামলায় নিহত হয়েছে কমপক্ষে 8 জন। এ তথ্য জানিয়েছে ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়। মঙ্গলবার ক্যাম্পগুলোয় তল্লাশি অভিযান চালায় ইসরায়েলি সেনারা। বুলডোজার দিয়ে রাস্তাঘাট ও বেশ কয়েকটি স্থাপনা গুঁড়িয়ে দেয় তারা। হতাহতদের সরিয়ে নিতেও দেয়নি। একই সময় পশ্চিম তীরের জেনিনে ধরপাকড় চালাচ্ছে মাহমুদ আব্বাসের নেতৃত্বাধীন বাহিনী। প্রশাসনের দাবি, সশস্ত্র সংগঠনের সদস্যদের বিরুদ্ধে এই অভিযান।